যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা বার্ষিকীতে বিশাল গণপ্রার্থনা সভা নিয়ে নতুন বিতর্ক। ধর্মের সাথে রাজনীতি গুলিয়ে সংবিধানের মূল চেতনাকে আঘাতে অভিযোগ। অভিবাসী বহিষ্কার অভিযানে বড় ধাক্কা খেল মার্কিন শ্রমবাজার ও অর্থনীতি। উল্টো কমেছে স্থানীয় মার্কিন পুরুষদের কর্মসংস্থান। এবং এয়ার শো চলাকালে মাঝ আকাশে দুটি যুদ্ধবিমান সংঘর্ষে বিধ্বস্ত। নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয় 4 ক্রু সদস্য। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি আফিফা আহসান সদর। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়েছে বিশাল এক গণপ্রার্থনা সভা। দেশের 250তম স্বাধীনতা বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে হোয়াইট হাউসের সমর্থনে এই আয়োজন করা হয়। তবে এই আয়োজনকে ঘিরে দেশটিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। সমালোচকদের দাবি, ধর্মের সাথে রাজনীতিকে গুলিয়ে ফেলে মার্কিন সংবিধানের মূল চেতনাকেই আঘাত করা হচ্ছে এই সমাবেশের মাধ্যমে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মল, চারিদিকে লোকে লোকারণ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের 250 বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে আয়োজন করা হয় এই বিশাল গণপ্রার্থনা সভার, যার মূল স্লোগান ওয়ান নেশন আন্ডার গড বা ঈশ্বরের অধীনে এক জাতি। মঞ্চের ব্যাকড্রপে ওয়াশিংটন মনুমেন্ট, আর চারপাশে শোভা পাচ্ছিল আমেরিকা প্রতিষ্ঠাতা জনকদের ছবির পাশাপাশি বিশাল এক সাদা ক্রুশ। সমাবেশে আসা সিংহভাগ মানুষের মাথায় ট্রাম্পের নির্বাচনী ক্যাপ, আর পরনে ছিল আমেরিকার জাতীয় পতাকার কাপড়। আয়োজনটি কেবল প্রার্থনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এতে যোগ দিয়েছিল খোদ মার্কিন প্রশাসন ও রিপাবলিক পার্টির শীর্ষ নেতৃত্ব। হোয়াইট হাউস থেকে সরাসরি ভিডিও বার্তায় বাইবেলের বিনা পাঠ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে বক্তব্য রাখে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগস, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং হাউস স্পিকার মাইক জনসন। তবে এই ধর্মীয় উন্মাদনা মার্কিন রাজনীতির অন্তর্মহলে জন্ম দিয়েছে তীব্র বিতর্কের। সমালোচক এবং প্রগতিশীল গোষ্ঠীগুলোর দাবি, এই সমাবেশ আসলে মার্কিন সংবিধানে সুরক্ষিত ধর্ম ও রাষ্ট্রের পৃথকীকরণ নীতিকে সরাসরি লঙ্ঘন করেছে। এটি মূলত খ্রিস্টান জাতীয়তাবাদ প্রতিষ্ঠার এক প্রকাশ্য রাজনৈতিক এজেন্ডা। বিশ্লেষকরা বলছেন, আগামী নির্বাচনগুলোকে সামনে রেখে ভোটারদের আবেগ ধরে রাখতেই এই ধর্মীয় কার্ড ব্যবহার করা হচ্ছে। আব্দুল মালেক, আরটিভি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটছে। ওয়াশিংটনের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছাতে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, তেহরানের ঘড়ির কাঁটা দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। অন্যদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও লেবানন ও গাজায় সমান তালে বোমাবর্ষণ করছে জায়ানবাজ সেনারা। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। আবারও কি অগ্নিগর্ভ হচ্ছে মধ্যপ্রাচ্য? ইরানকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ঘড়ির কাঁটা দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ওয়াশিংটনের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য তেহরানের হাতে খুবই কম সময় আছে। ট্রাম্পের এমন মন্তব্যে নতুন করে উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে অঞ্চল জুড়ে। ইরানকে নিয়ে ট্রাম্পের আগ্রাসী মন্তব্যের মধ্যেই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। সৌদি কর্তৃপক্ষ বলছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 3টি ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে আরব আমিরাত জানাচ্ছে, আল দাফরায় অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি ড্রোন আঘাত এনেছে। এতে একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুনের ঘটনা ঘটে। তবে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো এখনও নিরাপদ আছে, নিশ্চিত করেছে আমিরাত কর্তৃপক্ষ। এদিকে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হলেও দক্ষিণ লেবাননে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। পূর্বাঞ্চলীয় বালবেক শহরে চালানো বিমান হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদের এক কমান্ডার এবং তার 17 বছর বয়সী মেয়ে নিহত হয়েছেন। অন্যদিকে গাজায়ও থামছে না জায়নবাদীদের হত্যাযজ্ঞ। উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 8 ফিলিস্তিনি। নিহতদের মধ্যে দেইর আল বালার একটি দাতব্য রান্নাঘরে কাজ করা 3 ত্রাণকর্মীও আছেন। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের গণডিপোর্টেশন বা অভিবাসী বহিষ্কার অভিযানের কারণে মার্কিন শ্রমবাজার ও অর্থনীতি বড় ধরনের ধাক্কার মুখে পড়েছে। ইউনিভার্সিটি অফ কলোরাডোর এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, অভিযানের আতঙ্কে অনথিভুক্ত অভিবাসীদের কর্মক্ষেত্রে যাওয়ার হার 4% কমে গেছে। সাধারণ মানুষের ধারণা ছিল, অভিবাসীরা চলে গেলে স্থানীয়দের চাকরি বাড়বে,
কিন্তু বাস্তবে কৃষি, উৎপাদন ও নির্মাণ খাতে স্থানীয় মার্কিন পুরুষদের কর্মসংস্থান উল্টো 1.3% হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই গণডিপুটেশন নীতি কোনো নতুন কর্মসংস্থান তৈরি করছে না, বরং তীব্র শ্রমিক সংকট বাড়িয়ে স্থানীয় অর্থনীতিকে ধ্বংস করছে এবং দেশকে আর্থিক মন্দার দিকে ঠেলে দিচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত $17 বিলিয়ন কৃষি পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে চীন। হোয়াইট হাউসের দাবি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সোমবার সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে খবর নিশ্চিত করেছে। খবরে বলা হয়েছে, রোববার প্রকাশিত এক তথ্যপত্রে হোয়াইট হাউস জানায় 2028 সাল পর্যন্ত এই ক্রয় কার্যক্রম চলবে, তবে 2026 সালের লক্ষ্যমাত্রা ওই বছরের অবশিষ্ট সময়ের ভিত্তিতে আনুপাতিক হারে নির্ধারণ করা হবে। এছাড়া দক্ষিণ কোরিয়ায় 2025 সালের অক্টোবরে ট্রাম্প ও শির বৈঠকে চীন যুক্তরাষ্ট্র থেকে অন্তত 8.70 কোটি টন সয়াবিন কেনার যে প্রতিশ্রুতি দিয়েছিল, নতুন চুক্তি অনুসারে এ হার আরও বাড়বে। চুক্তির অংশ হিসেবে চীন যুক্তরাষ্ট্রের গরুর মাংসের বাজারেও পুনরায় উন্মুক্ত করবে। দীর্ঘ প্রায় 1 দশক ধরে পাল্টাপাল্টি শুল্ক ও বাণিজ্যিক চাপের কারণে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বাণিজ্য উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত বছর দুই দেশের পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $415 বিলিয়ন, যা 2022 সালের $690 বিলিয়ন বেশি বাণিজ্যের তুলনায় অনেক কম। বিশ্বের অন্যতম ব্যয়বহুল নগরী নিউ ইয়র্কে নিজের একটি বাড়ি কেনা এখন মধ্যবিত্ত ও সাধারণ মানুষের জন্য স্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে। আবাসন বিষয়ক প্রতিষ্ঠান স্ট্র্যাটেজির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্কের গড় আয়ের একজন বাসিন্দার একটি বাড়ির ডাউন পেমেন্ট বা প্রাথমিক অর্থ জমাতেই প্রায় 20 বছর সময় লেগে যেতে পারে। বর্তমানে শহরটিতে একটি বাড়ির গড় মূল্য $10,40,000 ছাড়িয়েছে, যেখানে ডাউন পেমেন্টের জন্যই প্রয়োজন প্রায় $2,09,000। বিশেষজ্ঞরা বলছেন, জীবনযাত্রার অতিরিক্ত ব্যয়, উচ্চ সুদের হার এবং চড়া ভাড়ার কারণে সাধারণ আয়ের মানুষ সঞ্চয় করতে হিমশিম খাচ্ছেন, যা নতুন প্রজন্মকে বাড়ির মালিক হওয়া থেকে দূরে ঠেলে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের আইডাহো স্টেটে এয়ার শো চলাকালে নৌবাহিনীর দুটি যুদ্ধবিমান মাঝ আকাশে সংঘর্ষে বিধ্বস্ত হয়েছে। রোববার দেশটির মাউন্টেন হোম এয়ারফোর্স ঘাঁটিতে এ ঘটনা ঘটে। উভয় বিমানে 4 জন ক্রু সদস্যই নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এমনকি এ ঘটনায় সামরিক ঘাঁটির ভেতরেও কেউ হতাহত হননি। আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার অ্যামিলিয়া ওমায়াম জানান, সংঘর্ষে জড়িত ছিল ওয়াশিংটনের হুইটবি আইল্যান্ড ভিত্তিক ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রন 129-এর দুইটি EA-18G গ্রাউলার যুদ্ধবিমান। মাউন্টেন হোম ঘাটির গানফাইটার স্প্রিচ এয়ার শো 2018 সালের পর এবারই প্রথম আয়োজন করা হয়। আমেরিকায় প্রতি বছর প্রায় 200টির বেশি এয়ার শো অনুষ্ঠিত হয়। সর্বশেষ 2022 সালে ডালাসে একটি এয়ার শোতে দুটি পুরনো সামরিক বিমান সংঘর্ষে 6 জন নিহত হন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের এডিসন শহরে জ্বালানিবাহী ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শহরটির I-287 মহাসড়কে একটি জিপ গাড়ি 8,000 গ্যালন জ্বালানি বহনকারী ট্যাঙ্কারটির পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে মুহূর্তেই পুরো এলাকায় আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই জিপের চালক নিহত হন এবং গুরুতর আহত এক আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনার পর মহাসড়কের বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দিয়ে যান চলাচল বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এডিশনের মেয়র স্যাম জোসি ও গভর্নর মাইকি শেরিল পুরো উদ্ধার অভিযান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে অন্তত 6 জন আমেরিকান ইবোলা ভাইরাসের সংস্পর্শে এসেছে। যদিও তাদের মধ্যে কেউ সংক্রমিত হয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। আন্তর্জাতিক সংস্থা সূত্রের বরাতে এমনই দাবি করেছে CBS নিউজ। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র CDC বলেছে, এই মুহূর্তে আমেরিকান জনগণের জন্য ঝুঁকি খুবই কম এবং তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য জনস্বাস্থ্য হুমকি দ্রুত শনাক্ত ও মোকাবেলা করার জন্য কাজ করছে। এদিকে এরই মধ্যে কঙ্গোতে ভাইরাসটির আক্রমণে নিহত হয়েছে কমপক্ষে 88 জন। এ পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ।
উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে RTVর সাথে থাকুন। মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।